আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বাহ, দারুণ গলা তো মেয়েটা। মিসেস চৌধুরী ওনার সাথে তাল মিলিয়ে বললেন, হ্যাঁ তাই তো দেখলাম, তোমার ছেলের মুখে ওর নিন্দা শুনেই বুঝেছি মেয়েটার মধ্যে অসাধারণ কিছু তো আছে। স্পন্দনের কানে ওনাদের কথা এলেও উত্তর দেওয়ার মন মানসিকতা আপাতত ওর মধ্যে নেই। ও সত্যি অবাক হয়েছে গুঞ্জনের গান শুনে। গুঞ্জনের আচার আচরণ কথাবার্তা শুনে মনেই হয়নি যে ওর মধ্যে এমন প্রতিভা থাকতে পারে। এদিকে গুঞ্জন স্টেজ থেকে নামতেই সারা দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে বলল, ওয়াও ওয়াও ওয়াও, ইট ওয়াজ মাইন্ড ব্লোয়িং। আর তুমি কি না বলেছো অতটাও ভালো না। গুঞ্জন মুস্কি হেসে বলল, ভুল কিছু বলেছি কি? সারা মুখে মুস্কি হাসি রেখে বলল, অবশ্যই ভুল বলেছো, তুমি সত্যি জানো না তুমি কত ভালো গান গাও। অঙ্কুর গুঞ্জনের কাছে এসে বলল, সিরিয়াসলি ইয়ার, তুই এমনিতেও ভালো গাস, কিন্তু আজ যেন তোর গানে একটা ম্যাজিক ছিল। প্রাপ্তিও এক্সাইটেড হয়ে বলল, হ্যাঁ ইয়ার, পুরো ফিদা হয়ে গেছি। গুঞ্জন একটা ছোট্ট শ্বাস ফেলে বলল, অনেক হয়েছে, এবার ক্লাবে যাবি তো নাকি? চল তাহলে। সারা মুখ গোমরা করে বলল, এখনই চলে যাবে? গুঞ্জন সারার দিকে তাকিয়ে মুস্কি হেসে বলল, গান গাইতে এসেছিলাম, গাওয়া শেষ আপ গেয়া। এটুকু বলে চলে যেতে নিলেও সারার দিকে ঘুরে তাকিয়ে বলল, আমার সাথে তো কথা বলো না, তোমার ভাইয়া তো এখানেই আছে, দেখতে পেলে পরে তোমাকেই বকবে। গুঞ্জন ওর বন্ধুদের নিয়ে চলে গেল। আর সারা কিছুক্ষণ ওর যাওয়ার দিকে তাকিয়ে থেকে মুস্কি হেসে চলে গেল স্পন্দনের কাছে। রাতের ডাইনিং টেবিলে গুঞ্জনের হোল ফ্যামিলি বসে ডিনার করছে। ডিনার করতে করতে মেঘলা হেসে বলল, আজ গুটি কি দারুণ গান গাইলো তাই না? রিয়াদ হোসেন কিছু বলবেন তার আগেই গুঞ্জনের কাকি মিসেস অনিলা মুখ বাঁকিয়ে বললেন, গেয়েছে তো কি হয়েছে, একটা গানই তো গেয়েছে, এত লাফানোর কি আছে? মেঘলা বিরক্তি হয়ে বলল, আচ্ছা গুটিকে নিয়ে তোমাদের এত কিসের প্রবলেম, বলবে কি করেছে ও তোমাদের? মিস্টার রাশেদ অবাক হয়ে বললেন, এমনভাবে বলছিস কেন? আমরা কি ওর খারাপ চাই নাকি? মিসেস অনিলাও বিরক্তি নিয়ে বললেন, সেই তো, এই যে এতটা রাত হয়ে গেছে এখনো বাড়ি ফেরার নাম নেই, কি করে বেড়াচ্ছে কে বলতে পারে? দেখো কবে বংশের মুখে চুনকালি লেপতে দেয়। রিয়াদ হোসেন আর মিসেস নীলিমা চুপচাপ শুনছেন, কিছু বলছেন না। আবির পাশের ওইদিকে সোফাতেই বসা ছিল। হঠাৎ করেই ও বলে উঠল, গুঞ্জন তো তোমাদের চেয়ে আমাদের অনেক বেশি আপন, তাই না? অনেক তো ভাবলে তোমরা ওকে নিয়ে, এবার আমাদের একটু ভাবতে দাও। নিজেদের ব্রেইনে এত চাপ নিও না, চিল করো। রিয়াদ হোসেন আবিরের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বললেন, আবির কি হচ্ছে কি? আবির একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, যাক, তুমি কথা বলতে পারো তাহলে। আমি তো ভেবেছি বোবাই হয়ে গেছো। এতক্ষণ তোমার নিজের মেয়ের নামে কেউ এত বাজে বাজে কথা বলছিল, তখন তো কিছু বলনি। মিসেস নীলিমাও একটু রেগে বললেন, তোমার বোন যেভাবে চলাচল করে তাতে ওগুলো বলা কি খুব অস্বাভাবিক? আবির ভ্রুকুচকে ওর মায়ের দিকে তাকিয়ে বলল, আমি যদি বলি ওর এরকম জীবনযাপনের জন্য আমরাই দায়ী তাহলে? রিয়াদ হোসেন অবাক হয়ে বললেন, কি বলতে চাইছো তুমি? আবির হালকা হেসে বলল, কিছু না, তবে কাকা কাকি তোমাদের বলছি, গুটি যেরকম আছে সেরকম বেশ ভালো আছে। আর তোমাদের কথা অনুযায়ী যদি এইসব আচরণের কারণে ওর বিয়ে নাও হয়, তাহলেও আমার বোনকে সারা জীবন বসিয়ে খাওয়ানোর মতো যোগ্যতা আমার আছে। সো এসব তোমাদের না ভাবলেও চলবে। সো স্টে ইন ইউর লিমিট নাও, ওকে? রাশেদ হোসেন ধমকে সুরে বললেন, আবির ভুলে যেও না, গুঞ্জনকে কিন্তু আমরাই মানুষ করেছি। আবির আবারও একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, তাই তো মেয়ের এই অবস্থা। এটুকু বলে ওখান থেকে চলে গেল আবির। আর মেঘলাও বিরক্ত হয়ে নিজের খাবারের প্লেটটা নিয়ে চলে গেল ওইখান থেকে। গুঞ্জনের বাবা মাও একটা হতাশ নিঃশ্বাস ত্যাগ করলেন। এদিকে স্পন্দনের বাড়িতেও ডিনার করতে করতে আরহান চৌধুরী নিজের স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, যাই বলো না কেন, মেয়েটা কিন্তু বেশ ভালো গান গায়, আর দেখতেও খুব মিষ্টি। যদিও পোশাক আশাক একটু ছেলে ছেলে টাইপ, কিন্তু তাতে আর কি। মিসেস চৌধুরীও একটু হেসে বললেন, আরে পোশাকে কি যায় আসে, কি সুন্দর দেখতে বলো মেয়েটা, তার উপর কি গলা, আমার তো বেশ ভালো লেগেছে। স্পন্দন এতক্ষণ চুপচাপ ওনাদের কথা শুনলেও এবার একটু রাগী কণ্ঠে বলল, কারো পোশাক দিয়ে যেমন কাউকে
জাজ করা যায় না, ঠিক সেরকমই। শুধুমাত্র গানের গলা ভালো হলেই সেই মেয়েটাও যে ভালো হবে সেটাও বলা যায় না, তাই না? আর ওই মেয়ের ব্যবহারগুলো দেখেছি আমি। সো প্লিজ আমার কাছে অন্তত ওর সাফাই গাইতে এসো না। সারা মাথা নিচু করে খেয়ে যাচ্ছে। ও তো গুঞ্জনের মধ্যে খারাপ কিছুই দেখতে পায় না, কিন্তু স্পন্দন যে কেন গুঞ্জনকে সহ্য করতে পারে না সেটাই ও বুঝে উঠতে পারে না। মিসেস চৌধুরী বললেন, আমি মেয়েটাকে যতদূর দেখলাম তাতে আমার কিন্তু খারাপ মনে হয়নি। স্পন্দন বিরক্তি হয়ে বলল, প্লিজ মা, বাদ দাও ওর কথা। খাওয়ার সময় আর বেশি কথা বলো না। স্পন্দনের কথায় কেউ আর কিছু বলল না। স্পন্দন আর সারা খেয়ে উঠে যাওয়ার পর মিসেস চৌধুরী আরহান চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, তুমিও কি সেটাই ভাবছো যেটা আমি ভাবছি? আরহান চৌধুরী কিছু একটা ভাবতে ভাবতে বললেন, তবে কাজটা সহজ হবে না। তোমার ছেলে যা রেগে আছে মেয়েটার উপর, অনেক কাঠখড় পোড়াতে হবে। মিসেস চৌধুরীরও সায় দিয়ে বললেন, হ্যাঁ, আর গুঞ্জন সম্পর্কে যেটুকু শুনেছি তাতে ও এত সহজে মানবে বলে মনে হয় না। আরহান চৌধুরী একটা শ্বাস ফেলে বললেন, দেখি কি করা যায়। গুঞ্জনদের ক্লাস সবে শেষ হলো। আজ প্রাপ্তির বার্থডে, তাই এখন সবাই মিলে ক্লাবে যাবে। ওখানে রাত 12টা পর্যন্ত থেকে কেক টেক কেটে তারপর বাড়িতে ফিরবে। তাই সবাই প্রস্তুতি নিতে নিতে বাইরে বেরোতেই ঠিক সেই সময় সারা এলো ওদের কাছে। গুঞ্জনের কাছে গিয়ে হাসি মুখে বলল, হাই, কোথাও যাচ্ছ মনে হয়? গুঞ্জন মুস্কে একটা হাসি দিয়ে বলল, আসলে আজ প্রাপ্তির বার্থডে, তাই আমরা রাত পর্যন্ত সবাই মিলে ক্লাবে সেলিব্রেট করব। সারা গিয়ে প্রাপ্তির দিকে হাত বাড়িয়ে বলল, হ্যাপি বার্থডে। প্রাপ্তি মুস্কি হেসে হাত মিলিয়ে বলল, থ্যাংক ইউ। সারা এক্সাইটেড হয়ে গুঞ্জনের দিকে তাকিয়ে বলল, আমিও যাব তোমাদের সাথে। ওরা সবাই বেশ অবাক হলো। গুঞ্জন মুখে হাসি রেখেই ভ্রু কুচকিয়ে বলল, অনেক রাত হবে কিন্তু ফিরতে। সারা হেসে দিয়ে বলল, সমস্যা নেই, আমি ম্যানেজ করে নেব। গুঞ্জন হাত ফাঁস করে একটু এগিয়ে বলল, তোমার ভাইয়া রাগ করবে না আমার সাথে কোথাও গেলে? সারা কিছুক্ষণ ভেবে বলল, ভাইয়াকে বলবোই না, বলবো যে ফ্রেন্ডের বাসায় ছিলাম। শুধু আব্বু আম্মুকে বলে রাখবো, ওরা গাড়ি পাঠিয়ে দেবে। কিন্তু তোমার ভাই? সারা কিউট একটা ফেস করে বলল, প্লিজ 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 না করো না। তোমার ফ্রেন্ডের বার্থডেতে এত করে নিতে চাইছি, নেবে না বলো? সারা এমনভাবে বলল যেন গুঞ্জন আর না করতে পারল না। মুস্কি হেসে বলল, আচ্ছা ঠিক আছে। সারা খুশি হয়ে ওকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ। গুঞ্জন সারাকে ছাড়িয়ে নিয়ে বলল, বাট একটা কথা মনে রেখো, ওখানে কিন্তু নানা রকমের মানুষ থাকে। আমরা ওখানে আমাদের মতো আলাদাভাবে এনজয় করতে থাকি, তাই তুমি কিন্তু আমাদের সাথেই থাকবে, এদিক ওদিক যাবে না। চাইলেও কিন্তু সবসময় চোখে চোখে রাখতে পারবো না আমি, সো বি কেয়ারফুল, ওকে? সারা মাথা নাড়ালো। এরপর ওরা সবাই মিলে ওদের জিপে করে ক্লাবের উদ্দেশ্যে রওনা হলো। রাত বেশ অনেকটাই হয়েছে। নাইট ক্লাবে চারপাশে কোলাহলপূর্ণ পরিবেশ তৈরি হয়ে আছে, সকলের হই হুল্লোড়ে। যদিও ক্লাবের চারপাশে আরও নানান রকমের মানুষ আছে। কেউ ড্রিঙ্কস করতে করতে উশৃঙ্খলভাবে ডান্স করছে, কেউ নিরিবিলি টেবিলে বসে ড্রিঙ্কস করছে, কেউ কেউ ভদ্রভাবেই বসে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে আর সফট ড্রিঙ্কস জুস খাচ্ছে। কেউ নীরব দর্শকের মতো চারপাশ দেখছে। গুঞ্জনরাও নিজেদের মতো এনজয় করছে। ওরা নিজেদের মতো ডান্স করলেও কোনো হার্ড ড্রিঙ্কস নিচ্ছে না ওরা। সারাও বেশ এনজয় করছে। ওরা সাধারণত এরকম হই হুল্লোড় পার্টি এসবের সাথে অভ্যস্ত নয়, তবে আজ এই নতুন পরিবেশকে খুব এনজয় করছে ও। তবে এই নাচ গান হই হুল্লোড়ের মধ্যে দিয়েও গুঞ্জন সারাকে চোখে চোখে রাখছে, কারণ ও জানে মেয়েটা এরকম পরিবেশে অভ্যস্ত নয়। আর এখানেও নানা রকমের মানুষ আছে যারা ডান্স করতে করতে ক্লান্ত হয়ে পাশে গিয়ে বসলো। গুঞ্জন সারার কাছে গিয়ে বসে বলল, এখানেই থাকবে কিন্তু এদিক ওদিক যাবে না। সারা হেসে হালকা হাঁপাতে হাঁপাতে বলল, থ্যাঙ্কস এ লট। জানো, আজকের মতো মজা আর আগে কোনোদিন করিনি আমি। গুঞ্জন মুস্কি হেসে বলল, তা কি করে করবে? যার ওরকম গম্ভীর টাইপ একটা বড় ভাই থাকে, এসব তার কপালে জোটে না। সারা হেসে দিল গুঞ্জনের কথায়। হাসতে হাসতেই বলল, এটা কিন্তু সত্যি। দুজনেই হেসে কথা বলছে। এদিকে ওপাশের কিছু ছেলে সারার দিকে তাকিয়ে আছে। ওরা জানে যে গুঞ্জনের দিকে তাকিয়ে লাভ নেই। আগে একবার সে সাহস করে ভীষণ পস্তাতে হয়েছে ওদের, তাই এখন সারাকেই দেখছে। এটুকু বুঝেছে সারা এখানে নতুন আর ও খুব সহজ সরল।
গুঞ্জন না হোক সারাকে নিয়ে কিছু একটা চিন্তা করছে ওরা। স্পন্দন ডিনারের জন্য নিচে নেমে ডাইনিং টেবিলে বসে চারপাশে তাকিয়ে ভ্রু কুঁচকিয়ে বলল, সারা কোথায়? এখনো খেতে নামিনি? আরহাম চৌধুরী আর মিসেস চৌধুরী দুজনেই একটু ঘাবড়ে গেলেন, কারণ ওনারা জানেন যে স্পন্দন যদি জানতে পারে যে সারা গুঞ্জনের সাথে গেছে তাহলে ভয়াবহ কিছু হবে। আর ওনারা নিজেরাও জানেন না যে সারা কোথায় আছে, শুধু এতটুকুই জানে যে গুঞ্জনের সাথে আছে। ওনাদের চুপ থাকতে দেখে স্পন্দন ভ্রু কুঁচকিয়ে বলল, কি হলো? কোথায় সারা? মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরী দুজন দুজনের দিকে তাকিয়ে একটা শুকনো ঠোকে বলল। আরহাম চৌধুরী ইতস্থ গলায় বলল, আসলে সারা এখনো ফেরেনি। স্পন্দন অবাক হয়ে গিয়ে বলল, ফেরেনি মানে? তারপর হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলল, রাত 9টার বেশি বাজে। তোমরা বলেছিলে কোন ফ্রেন্ডের বাসায় গেছে। কোন ফ্রেন্ডের বাসায় এত রাত অবধি আছে ও? নাম বলো। মিসেস চৌধুরী কোনো রকম হাসার চেষ্টা করে বললেন, আরে এত ভাবছিস কেন, দেখিস ঠিক চলে আসবে। আর তাছাড়াও ও তো এখন আর ছোট নেই, তাই না? স্পন্দন শক্ত কণ্ঠে বলল, ও এতটাও বড় হয়ে যায়নি। তাছাড়া এত রাত অবধি বাইরে থাকার মানে কি? আজকাল কি হয়ে চলেছে চারপাশে, ডোন্ট ইউ নো? কোন ফ্রেন্ডের বাসায় আছে নাম বলো। ওনারা দুইজনেই চুপ করে আছেন, বলার মতো কিছুই খুঁজে পাচ্ছেন না। স্পন্দন ওনাদের মুখ দেখেই বুঝে গেলেন যে কিছু গন্ডগোল আছে। স্পন্দন চোখ ছোট করে ওনাদের দিকে তাকিয়ে বললেন, তার মানে তোমরা জানোই না যে ও কোথায় আছে? মিস্টার আর মিসেস চৌধুরী দুজনেই চুপ করে আছেন। স্পন্দন চোখ বন্ধ করে একটা শ্বাস নিয়ে বলল, আনবিলিভেবল। মেয়েটা কোথায় আছে সেটাই জানো না? এত রাত হয়ে গেছে অথচ খোঁজ নেওয়ার প্রয়োজনও মনে করছো না? ওয়াও। এইটুকু বলে পকেট থেকে নিজের ফোনটা বের করে সারার নাম্বারে ট্রাই করলো, কিন্তু বেশ কয়েকবার ফোন করার পরেও সারা ফোন রিসিভ করলো না। স্পন্দনের তো এবার মাথা প্রায় নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। আরহান চৌধুরী উঠে এসে বললেন, কি হলো, কি বললো সারা? স্পন্দন বিরক্তি হয়ে বলল, ফোনটাই তো ধরছে না। এবার ওনারাও টেনশনে পড়ে গেলেন। স্পন্দন কিছু একটা ভেবে তাড়াতাড়ি সারার ফোনের লোকেশন ট্যাগ করে দিল। বেশ টেনশনে পড়ে গেছে ও। ওর বোন ওর কাছে কি সেটা শুধু ওই জানে। সারার কোনো ক্ষতি হয়ে গেলে ও নিজেকে সামলাতে পারবে না। এদিকে প্রাপ্তির বার্থডের কেক কাটার জন্য ওরা সবাই এক জায়গায় হলো। কেক কাটার পর্ব শেষ হতেই মজা করা, একে অপরকে খাইয়ে দেওয়া, এসবের মধ্যেই সারার উপর থেকে গুঞ্জনের অ্যাটেনশন অনেকটাই হটে গেল। আর ওই ছেলেগুলো এই সুযোগটারই অপেক্ষা করছিল। ওদের মধ্যে একজন সারাকে পেছন থেকে হালকা করে ডেকে যথেষ্ট ভদ্রভাবে বলল, সারা এমনিতেই এত প্যাস বোঝে না, এসব জায়গায় কি হতে পারে সেটা নিয়ে ওর খুব বেশি কোনো আইডিয়া নেই। আর চারপাশে এত মানুষজন, তার মধ্যে তার সাথে কেউ উল্টাপাল্টা কিছু করতে পারবে না বলেই ওর ধারণা। তাই কিছু না ভেবেই লোকটার সাথে এগিয়ে গিয়ে বলল, হ্যাঁ বলুন। এদিকে স্পন্দন লোকেশন ট্র্যাক করেই এই ক্লাবের কথা জানতে পারে, আর এতেই ও বুঝে যায় যে কার সাথে যেতে পারে ও। স্পন্দন খুব স্পিডে ড্রাইভ করছে, রাগে চোখ মুখ সব লাল হয়ে আছে ওর। আর যদি ওখানে গিয়ে উল্টাপাল্টা কিছু দেখে তো আজ ও কি করবে সেটাও নিজেই ভাবতে পারছে না। এদিকে হঠাৎ করে গুঞ্জনের সারার কথা মাথায় আসতে ও চমকে গিয়ে আশেপাশে তাকালো। আশেপাশে তাকিয়ে গুঞ্জনকে দেখতে না পেয়ে বেশ ঘাবড়ে গেল। অবাক হয়ে চারপাশে তাকিয়ে দেখতে শুরু করলো। প্রাপ্তি, অঙ্কুর ওরা এসে বলল, কি রে, কি হয়েছে? গুঞ্জন চারপাশে তাকিয়ে খুঁজতে খুঁজতে বলল, সারাকে খুঁজে পাচ্ছি না তো। এটা শুনে ওরাও বেশ ঘাবড়ে গেল। চারপাশে ভালোভাবে খুঁজতে শুরু করলো। আর স্পন্দনও ক্লাবের সামনে পার্কিং এরিয়ার গাড়ি থামিয়ে ভেতরে যেতে নিয়ে যা দেখলো তাতে ওর কপাল রাগের রগ ফুলে উঠেছে। রাগে হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল ওর, কারণ ও দেখলো সারা প্রায় সেন্সলেস হয়ে আছে। কতগুলো ছেলে মিলে ওকে ধরে বাইরে নিয়ে আসছে। সারা পুরো জ্ঞানে না থাকায় ওদের কাছ থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করছে, সেটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। ওদের উদ্দেশ্য বুঝতে একটুও দেরি হয়নি স্পন্দনের। এদিকে গুঞ্জনরাও সারাকে খুঁজতে খুঁজতে বাইরের দিকে এসে এই অবস্থায় দেখল। এই দৃশ্য গুঞ্জনের হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল। রাগে কটমট করে বলল, সেদিন এমন টাইট দিলাম তবুও তোদের শিক্ষা হয়নি। আজ তো এদের অঙ্কুর হকি স্টিকটা নিয়ে আয়। স্পন্দন এগোতে নিলেই গুঞ্জনকে দেখতে পেল। গুঞ্জন এই বলে চিৎকার করতেই ছেলেগুলো চমকে তাকালো। জিপটা কাছে থাকায় হকি স্টিক আনতে অঙ্কুরের সময় লাগলো না।
ছেলেগুলো গুঞ্জনকে হকি স্টিক নিয়ে এগিয়ে আসতে দেখেই বুঝে গেছে যে এই মুহূর্তে না পালালে ওদের অবস্থা খারাপ হয়ে যাবে। ওরা সারাকে ওখানেই ফেলে রেখে দৌড়াতে লাগলো। প্রাপ্তি ওরা এসে সায়রাকে ধরলো আর গুঞ্জন আব্বে দাঁড়া বলে চেঁচিয়ে ওদের তাড়া করে ওদের পিছনে দৌড়াতে গেল। কিন্তু গুঞ্জন পৌঁছানোর আগে ওরা গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করে ফেললো। গুঞ্জন তবুও গাড়িটার পেছনে 4-5টা সেকেন্ড দৌড়ে একটা ইটের টুকরো ছুঁড়ে গাড়ির পেছনে গ্লাস ভেঙে ফেলে। চেঁচাতে চেঁচাতে বলল,